আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই এই কি করছেন? হ্যাঁ ছাড়েন বলছি আমায়। কে আপনারা আর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠ বলছি। এই কে আপনারা আর আমায় কোথায় নিয়ে যাবেন? আমার অপরাধটা কি বলেন প্লিজ। ওই শালাটার হাত পা বেঁধে গাড়িতে তুলতো। লোকটা অন্য লোকটাকে বলল। তারপর আর কি, তারা এতগুলো লোক, আমি একা কি করে পারি বলেন? তারা সবাই মিলে আমায় জোর করে গাড়িতে তুলে হাত পা বেঁধে দিল, আর নড়তেও পারছি না। ও আপনারা হয়তো শুরুতে কি হচ্ছে কেউই বুঝতে পারছেন না। তাহলে চলুন আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শিহাব, মা বাবার একমাত্র আদরের ছেলে। আমার একটা ছোট বোনও আছে, নাম মরিয়ম। আমি এইবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। বাকিটা গল্প পড়লে বুঝতে পারবেন। আমি কলেজ শেষ করে বাসায় ফিরছি, এমন সময় একটা কালো মাইক্রো বাস এসে আমার পথ আটকায়। তারপর কি হলো তা তো আপনারা দেখলেনই। এখন গল্পে আসা যাক। আমায় ছেড়ে দেন না প্লিজ, আমি কোনো অপরাধ করিনি, আমায় যেতে দেন প্লিজ। এই চুপচাপ, আর একটা কথাও বলবি না, বলে দিলাম। চুপ করে থাক। আরে আমার অপরাধটা কি? কেন আমায় এইভাবে রাস্তা থেকে তুলে আনলেন? আর এখন কোথায় নিয়ে যাচ্ছেন? ওই শালাটা বেশি বক বক করছে, একটা দিয়ে দে তো। সামনের লোক পিছনের লোকটাকে বলল। তারপর পিছন থেকে কে যেন আমার মাথায় ঠাস করে বাড়ি মেরে দেয়। এত জোরে মারায় আমি সাথে সাথে জ্ঞান হারাই, আর কিছুই মনে নেই। চোখ খুলে তাকিয়ে দেখি যে আমি একটা অন্ধকার রুমের ভিতরে আছি। আমার হাত পা চেয়ারের সাথে বাঁধা, যার ফলে একটু নড়তে পারছি না। কিছুক্ষণ পর অনুভব করলাম যে কেউ একজন ঘরের দরজা খুলে রুমে আসছে। ভালো করে চেয়ে দেখি যে একটা মাস্ক পরা লোক আমার কাছে এসে মোবাইলটা বের করে কাকে যেন কল করছে। হ্যালো ম্যাডাম, ছেলেটার জ্ঞান ফিরেছে, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা আমার কাছে এসে বলতে লাগলো যে আমাদের ম্যাডাম এখন আসছেন, ওনার সাথে ভালো করে কথা বলবা, তা না হলে কিন্তু। এই না না, আপনারা যেভাবে বলেন সেইভাবেই কথা বলবো। তার কিছুক্ষণ পর রুমে একটা ছেলে, থুক্কু ছেলে টাইপের একটা মেয়ে আসলো। আসলে জিন্স প্যান্ট আর শার্ট পরে মেয়েটা এসে, তাই ছেলে না মেয়ে চিনতে পারাটা একটু মুশকিল। এই যে ম্যাডাম, আমায় এইখানে কেন আনা হয়েছে? আমায় ছেড়ে দেন না প্লিজ, আমি কোনো অপরাধ করি নাই। ওই শালা, তোকে না বললাম যে ম্যাডাম আসলে ওনার সাথে ভালো করে কথা বলতে, কথা না কানে যায় না। এই বলে লোকটা এসে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি কিছু বলতে যাব, তার আগে দেখি যে মেয়েটা লোকটার কাছে এসে তার বুকে সজোরে একটা লাথি মেরে দিল, আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার কলিজার গায়ে হাত তোলার? দাঁড়া, আজকে আব্বুকে বলে তোর চাকরি খেয়ে নেব আমি। এই বলে মেয়েটা মোবাইলটা বের করে কল করতে যাবে, তখন লোকটা তার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমার এইবারের মতো মাফ করে দেন। আমার চাকরি আপনি এইভাবে কেড়ে নেবেন না, প্লিজ। কুকুরের বাচ্চা, যা ভাগ এখান থেকে, না হলে তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো বলে দিলাম। আবার লোকটাকে লাথি মেরে বলল। লোকটাও সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর তখন মেয়েটি আমার সামনে আসলো। তাকে দেখা মাত্রই আমি অনেক বড় একটা শক খেলাম। এখানে কেন? তার মানে এই আমায় এইখানে তুলে এনেছে। আরে এ তো তানিয়া। আসলে এতক্ষণ সে অন্ধকারে থাকার কারণে ভালো করে দেখতে পাই নাই। তোমার খুব লেগেছে সোনা, তাই না? তানিয়া আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, কে শোনা? হ্যাঁ, আর আমায় এইখানে কেন আনা হয়েছে? আমায় ছেড়ে দেন প্লিজ, আমি বাসায় যাব। সোনা, বাসায় যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন শুনি? আগে বিয়েটা তো হয়ে যাক। এই কার বিয়ের কথা বলছেন? হ্যাঁ, আর এইখানে আমার কি দরকার? আরে আমাদের বিয়ের কথা বলছি জান পাখি। আমাদের বিয়ে মানে? আমি বলেছিলাম না যে তোকে আমার নিজের করেই ছাড়বো, তাই আমি আজকে তোকে এখানে বিয়ে করছি। এই প্লিজ এমন করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আগেই বলে দিলাম কিন্তু। এই, আমি এখানে তোর মতামত নিতে আসি নাই, ওকে? আমি যা বলছি তাই হবে, এতে তোর মত থাকুক বা না থাকুক। এই কথা বলে তানিয়া চলে গেল। এইদিকে আমি বসে বসে ভাবছি কি হচ্ছে এইসব। তানিয়াকে সত্যি আমায় বিয়ে করে ফেলবে? তাহলে আমার কি হবে? আমি তো শেষ হয়ে যাব। এইসব ভাবতেছি তখনই কিছু লোক এসে আমার হাত পা খুলে দিয়ে আমায় তাদের সাথে নিয়ে গেল। এই আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দেন বলছি। বেশি কথা বলবি না, না হলে এই সোজা পেটে ঢুকিয়ে দিব। ছুরির ভয়ে আর কিছুই বলতে পারলাম না। তারপর তারা আমায় একটা রুমে নিয়ে এসে শেরওয়ানি পরাতে লাগলো। ছুরি দেখিয়ে দেখিয়ে আমায় বিয়ের সাজে মানে জামাই সাজে তৈরি করে ফেললো। তারপর তারা
আমায় রুম থেকে বাহিরে নিয়ে আসলো। বাহিরে এসে তো আমি অবাক, কারণ বাহিরে কাজী বসে আছে। তার মানে কি তানিয়া আমায় সত্যি বিয়ে করে ফেলবে? ভাবতে ভাবতে তারা আমায় কাজীর পাশে নিয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ পর বিয়ের সাজে একটা মেয়েকে আমার পাশে এনে বসিয়ে দিল। দুইটা মেয়ে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আর কেউ না, তানিয়া। কাজী সাহেব, বিয়ে শুরু করেন। তানিয়া কাজীকে বলল, তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। একটু পর কাজী তানিয়াকে বলল। মা কবুল বলো। কাজীর কথায় তানিয়ার সাথে সাথে 3 বার কবুল বলে ফেললো, যেন তার আর তর সইছে না। বাবা এখন তুমি কবুল বলো। কবুল বলো সোনা। না, বলবো না। আমি আগেই বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তার উপর আপনি আমার সিনিয়র। আমি এত কিছু শুনতে চাই না, ভালোই ভালোই কবুল বল বলছি। বলবো না, বলবো না, বলবো না। আমায় মেরে ফেললেও আমি কবুল বলবো না। ও মা! এই কথা বলার সাথে সাথে দেখি যে তানিয়া কোথা থেকে জানি একটা ছুরি এনে আমার গলায় লাগিয়ে দিল। আরে এখনো কাটে নাই। এই কি করছেন? কি কেটে যাবে তো? ছাড়েন বলছি, প্লিজ। ছাড়বো না, আগে কবুল বল, না হলে এখন সত্যি সত্যি গলা কেটে দেব। এই, আপনি আমার সাথে এমন করছেন কেন? পুরো দুনিয়াতে কি মানুষের অভাব পড়ছে নাকি যে আমাকে বিয়ে করা লাগবে? এখন কবুল বলবি কি না? এই না না, বলছি, এমন করবেন না প্লিজ। কি আর করার, কেমন গুন্ডি মেয়ে আপনারা দেখলেনই তো। অবশেষে কবুল বলতেই হলো, আর আমাদের বিয়েটাও হয়ে গেল। তারপর ওইসব লোকগুলো আমায় ধরে নিয়ে এসে একটা সুন্দর রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে চলে গেল। রুমটা একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন আমি একটা ছেলে হয়ে বাসর ঘরে বসে আছি, মেয়ের জায়গায়। যেখানে একটা মেয়ে বসে থাকার কথা ছিল, সেখানে আমি বসে আছি। কেউ আমায় নিয়ে হাসেন না প্লিজ। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে এই তানিয়াটা আবার কে, আর আমায় বিয়েই বা কেন করেছে, তাই তো? তাহলে চলেন আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। তানিয়া হলো আমাদের কলেজের সিনিয়র আপু। কলেজের মধ্যে তানিয়া সুন্দরী মেয়েদের মধ্যে একজন। সে এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে, মানে সে আমার 1 বছরের বড়। তার বাবা এই শহরের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কলেজে সেই প্রথম দিন থেকে কেন জানি সে আমার পিছনে লেগে আছে। কিছুদিন আগেই সে পুরা কলেজ ক্যাম্পাসের সামনে আমায় প্রপোজ করে বসে, সে নাকি আমায় ভালোবাসে। কিন্তু সেই দিন আমি তাকে ফিরিয়ে দিয়ে বলি যে আমি আপনাকে ভালোবাসি না। তার উপর আপনি আমার সিনিয়র, আমাদের এইসব সমাজ মেনে নিবে না। আরও কত কি বলে চলে আসলাম। পিছন থেকে তার বলা কথাগুলোর এইটুকুই শুনতে পেলাম যে তোকে কি করে নিজের করতে হবে তা আমি ভালো করে জানি। শুনে রাখ, তোকে আমি একদিন সারা জীবনের জন্য নিজের করে নিব বলে দিলাম। এইসব কথায় কান্না দিয়ে চলে আসলাম। এরপর থেকে তাকে আর কলেজে রাখা যায়নি। তারপর আজকে কলেজ শেষ করে বাসায় আসার সময় একটা গাড়ি আমায় জোর করে তুলে নিয়ে আসে। তারপর কি হলো তা তো আপনারা জানেনই। এখন গল্পে আসা যাক। এইভাবে কিছুক্ষণ একা বসে রইলাম আর নিজেকে নিজে গালি দিতে লাগলাম যে কেন ওই দিন এইভাবে চলে আসলাম। এইসব কথা ভাবতেছি ঠিক তখনই কেউ একজন দরজা খুলে রুমের ভিতরে আসলো। দরজা খোলা শব্দ পেয়ে সামনে তাকিয়ে দেখি যে তানিয়া কোণের সাজে মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে ঘরে প্রবেশ করেছে। তাকে দেখা মাত্র আমিও সাথে সাথে দাঁড়িয়ে পড়ি, আর সে আমার কাছে এসে যেই আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে ঠিক তখনই আমি আমার পা সরিয়ে নেই আর বলি, এই আপনি আমায় একদমই টাচ করবেন না বলে দিলাম। আমি আপনাকে কখনোই মেনে নিব না বলে দিলাম। আমি একথা বলার সাথে সাথে দেখি যে তানিয়া তার ঘোমটা তুলেই আমার কাছে এসে আমার কলার চেপে ধরলো। এই, তুই কি বললি? তোকে টাচ করব না তাই না? আমি তোকে 100 বার টাচ করব, আর তুই আমায় মেনে নিস আর নাই নিস তাতে আমার কিছুই আসে যায় না। এখন দেখি তুই আমায় কি করতে পারিস। এই কথাগুলো বলেই সে আমার কলার ছেড়ে দিল। আপনি এই কাজটা একদমই ঠিক করেন নাই। আমার পরিবার বা আমার এই বিয়েতে মত আছে কিনা তা কি একবারও জিজ্ঞেস করেছেন? আমি তোকে আগেই বলে দিয়েছি যে তোর মত থাকুক আর না থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওই দিন যদি তুই আমার প্রপোজালটা একসেপ্ট করে নিতি তাহলে আজকে তোকে এইভাবে বিয়ে করতাম না, তোর পরিবারের সাথে কথা বলেই বিয়ে করতাম। সব তোর ভুলের জন্য। যা করেছেন একদমই ঠিক করেন নাই। আমি এর জন্য আপনাকে শিক্ষা দিব। আমি বাসায় যাচ্ছি, থাকেন আপনি। এই কথাগুলো বলে চলে আসতে যাব, ঠিক তখনই তানিয়া আমার হাত ধরে টান মেরে বিছানার উপর ফেলে দিয়ে আমার উপর চড়ে বসলো। বাসায় যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন সোনা? আগে বাসর রাতটা তো করে নেই। এই বাসর মানে কি? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। আপনি এই নিষ্পাপ পিচ্চি পোলাকে একা পেয়ে তার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এই তুই কি বললি? তুই নিষ্পাপ পিচ্চি পোলা তাই না? কয়েকদিন পর বাচ্চার বাপ হবি আর তুই নিজেকে পিচ্চি বলছিস? লজ্জা করে না? ঠিকই তো বললাম। আর বাচ্চার বাপ হব মানে কি? হ্যাঁ, আমি বাচ্চা কই পাবো? কেন বাবু, কিছু বুঝো না নাকি? আগে বাসর রাতটা তো হোক,
তারপর না হয় সব কিছু বুঝতে পারবা। আবার শয়তানি হাসি দিয়েই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই 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 কি হচ্ছে? হ্যাঁ, আপনি এইভাবে কেন আমার দিকে আর কিছু বলার আগে তানিয়া তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট দখল করে নিল, যার ফলে আর কিছু বলতে পারছি না। তানিয়া আমায় অনেকক্ষণ ধরে কিস করছে আর পিছনে চুলগুলো খামচে ধরছে। অনেকক্ষণ চেষ্টা করলাম নিজেকে আটকানোর, কিন্তু তার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে আর পেরে উঠতে পারলাম না। আমিও তার সাথে রেসপন্স দিতে থাকলাম। তারপর কি হলো নিজেরই মনে নেই, আর কখন যে ঘুমিয়ে পড়লাম সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা কারো নরম হাতের ছোঁয়া পেয়ে ঘুমটা ভাঙলো। ও মা, চেয়ে দেখি যে আমার পাশে তানিয়া বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তখনই আমার রাতের কথা মনে পড়ে গেল, তাই লজ্জায় উঠে পড়লাম। আমায় উঠতে দেখে তানিয়া বলে উঠল, আমার জান পাখিটার ঘুম ভাঙলো তাহলে? জি। আর রাতের বেলা কি হয়েছিল আমাদের মাঝে? কেন সোনা, তুমি জানো না যে কি কি হয়েছে? মানে কি কি হয়েছে আমাদের মাঝে? অনেক কিছুই হয়েছে, এইসব বলা যাবে না। লজ্জা করে তো নাকি? এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি। এই বলে তানিয়া আমার হাতে একটা তোয়ালে ধরিয়ে দিল, আর আমিও বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি তানিয়া নাস্তা নিয়ে বসে আছে। আমার বাহির হতে দেখে সে বলল, হয়েছে, তাহলে এখন নাস্তা করে নাও। বলছিলাম কি আমি বাসায় যাব, আম্মু আব্বু আমার জন্য চিন্তা করছে বোধহয়। ওই, আর একবারও বাসায় যাওয়ার কথা বলবি না, এখন নাস্তা করে এসে। তাই ভয়ে আর কিছু বলতে পারলাম না, তার পাশে গিয়ে বসে নাস্তা করতে বসলাম। নাও হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তানিয়া আমার মুখের সামনে একটু খাবার এনে বলল, না থাক, আমি নিজে থেকে খেতে পারবো, আমার হাত আছে। এই বলে খাবারে হাত দিতে যাব, তখনই তানিয়া হাত ধরে ফেলে। তোকে আমি হা করতে বলছি, শুনতে পাস নাই? যা বলছি তাই কর। তার এমন রাগের চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, হা করতে হলো। সে আমায় একটু খাইয়ে দিয়ে বলল, নাও, এবার তুমি আমাকে খাইয়ে দাও। খাবারের প্লেট আমার দিকে বাড়িয়ে, আপনার তো হাত আছে, তো আমি কেন খাইয়ে দিব? নিজের হাতে খান না। তুই আমায় খাইয়ে দিবি কি না, আর আমার মুখের উপর এত কথা বলবি না, বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। কি গুন্ডি মেরে বাবা, আমার জীবন তো দেখছি শেষ করে নিবে। আই, কি বলি তুই? আমি গুন্ডি? হ্যাঁ, এই রে, আমি তো আস্তে করেই বললাম, শুনলো কি করে? এই না, মানে আমি তো বলি নাই, আপনি ভুল শুনেছেন মনে হয়। এই নেন, হা করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সেও আর কথা না বাড়িয়ে হা করলো, আর আমি তাকে খাইয়ে দিতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ হলে তানিয়া প্লেট নিয়ে রুম থেকে চলে যায়, আর আমি হাত ধুয়ে এসে বিছানায় বসে পড়ি। কিছুক্ষণ পর তানিয়া রুমে এসে তার মোবাইলটা নিয়ে বারান্দায় চলে যায়, আর কাকে যেন কল করে আর কথা বলতে থাকে। কী কথা হচ্ছে তা আমি শুনতে পাই নাই, কিন্তু দেখেছি যে তানিয়া বারবার ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিল, কিন্তু কেন তা আমি জানি না। ফোনে কথা বলা শেষ করে তানিয়া আবার রুমে এসে পড়ল, আর আমায় বলতে লাগলো, আই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন বেরোচ্ছি। মানে কোথায় যাব আমরা? উফ, এত কথা বলো না, যা বলছি তাই করো, গেলেই দেখতে পারবা। এখন যাও, রেডি হও বলছি। আমিও আর কোনো কথা না বলেই রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে এসে রুমে বসে আছি একা। তানিয়া যে কই গেল বুঝতেছি না। একটু পর রুমে কারো আসার আওয়াজ পেলাম, আর সামনে তাকাতেই তো আমি পুরা অবাক। আমি কাকে দেখছি? এটা তো একটা পরী আমার সামনে, যেন আকাশ থেকে নেমে এসেছে। ভালো করে খেয়াল করে দেখি যে সে পরী আর কেউ না, তানিয়া। একটা নীল রঙের শাড়ি, হাতে কিছু চুড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক, চোখে গাঢ় সৌন্দর্য দান করেছে, যা বলে বোঝানো যাবে না। আমি তো তাকে দেখে সেই ধরনের ক্রাশ খাইলাম। আমি তানিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর এদিকে যে তানিয়া বারবার আমায় ডেকে চলেছে সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আই, কি হলো তোমার? কই হারায় গেলা? হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছিলেন যে? আমায় এতক্ষণ কেন দেখছিলে ওইভাবে? কই আমি দেখছিলাম, দেখি নাই তো। আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, আমায় কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর লাগছে, যেন আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। সত্যি আমায় এত সুন্দর লাগছে? থ্যাংক ইউ। এটা কি হলো? কোনটা? এই যে এখন দিলেন ওইটা। তো কি হয়েছে? আমি আমার বরকে দিয়েছি, তো এতে কার কি শুনি? না কিছু না। এখন চল। এই বলে তানিয়া আমায় আর কোনো কথা বলতে না দিয়ে আমার হাত ধরে নিয়ে বাহিরে চলে এলো, আর আমায় একটা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ল। তানিয়া কিন্তু গাড়ি চালাতে পারে। আমরা এখন কোথায় যাচ্ছি? সেখানে গেলেই দেখতে পাবা। বলেন না প্লিজ, কোথায় যাচ্ছি?
এই চুপ করে বসে থাকতো, এত কথা বলিস কেন? হ্যাঁ, আর একটা কথাও বলবি না, বলে দিলাম। তার এমন রাগী চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে তানিয়া গাড়ি থামালো আর আমায় নামতে বলল। আমি গাড়ি থেকে নেমে তো পুরাই অবাক, এ আমি কি দেখছি? এই যে আমাদেরই বাড়ি, কিন্তু তানিয়া আমাকে এইখানে কেন নিয়ে আসলো? আর সে আমাদের বাড়ি বা চিনলো কি করে? আর কি হলো, কি ভাবছো? ভেতরে চলো। এটা তো আমাদের বাড়ি, আপনি চিনলেন কি করে? আর আমাকে এখানেই বা কেন নিয়ে আসলেন? আরে আমার শ্বশুর বাড়ি, আর আমি চিনবো না? কি যে বলো না। আগে ভেতরে চলো, তারপর সব কিছুই বুঝতে পারবা। চলো তো। এই বলে তানিয়া আমার হাত ধরে টেনে বাড়ির কাছে নিয়ে গেল। আমি গিয়ে বাড়ির বেল চাপ দিতেই